মর্নিং। যেতে যেতে কথা হবে, গাড়ি এসে গেছে। সকালবেলাতেই বড় একটা উইন্ডো, আর এই হচ্ছে মন্দির। মর্নিং। যেতে যেতে কথা হবে, গাড়ি এসে গেছে আজকে, তো তাড়াতাড়ি আগে উঠে যাই, তারপরে আবার কথা হবে। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের ভ্রমণ সঙ্গী দেব। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আবার চলে এলাম একদম নতুন একটা ব্লগ নিয়ে। এতক্ষণে তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রওনা দিচ্ছি শান্তি, ভক্তি আর সৌন্দর্যে ভরা এক অসাধারণ জায়গা মায়াপুর। গতকাল হঠাৎ করেই প্ল্যান হলো মায়াপুর যাওয়ার। তারপর আর দেরি নয়, ছোটোখাটো প্ল্যানিং, তাড়াতাড়ি ব্যাগ গোছানো আর এক্সাইটমেন্ট নিয়ে শুরু হয়ে গেল আমাদের এই জার্নি। আজ শনিবার সকাল সকালই একটা ক্যাব বুক করে আমরা বেরিয়ে পড়লাম ধর্মতলার উদ্দেশ্যে। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু আমাদের এক্সাইটমেন্ট ছিল একদম পিকে। তারপর ধর্মতলা পৌঁছে কেটে নিলাম এসি ভলভোর টিকিট, আর শুরু হয়ে গেল আমাদের বহু প্রতীক্ষিত মায়াপুরের জার্নি। আমার ভাইরা ভাই গোপালদাকে তো আপনারা আগের অনেক ব্লগে দেখেছেন, এইবারও ছিল আমাদের সঙ্গে। আসলে এই পুরো ট্রিপটা প্ল্যানিংই করা হয়েছিল গোপালদা, ওর ফ্যামিলি আর শ্বশুরমশাই শাশুড়িকে নিয়ে। তাই জার্নিটাতে শুধু ঘোরা নয়, একটা সুন্দর ফ্যামিলি ট্রিপে পরিণত হয়েছিল। তো বন্ধুরা, চলুন আমার সঙ্গে বেরিয়ে পড়ুন এক সুন্দর মায়াপুর ভ্রমণে। বিশেষ করে যারা হঠাৎ করে দু একদিনের ছুটি পেয়ে ভাবছেন কোথায় ঘুরতে যায়, তাদের জন্য এই ব্লগ হতে চলেছে একদম পারফেক্ট গাইড। কম খরচে শান্ত পরিবেশে ফ্যামিলি নিয়ে রিল্যাক্স করার জন্য মায়াপুর সত্যি অসাধারণ একটা ডেস্টিনেশন। সকালবেলাতেই ধর্মতলার টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিট কনফার্ম করে নিলাম। এখান থেকে শুধু মায়াপুর নয়, নর্থ বেঙ্গল, আসানসোল, তারাপীঠ, সুন্দরবন আরও অনেক জায়গার বাসের টিকিট খুব সহজেই পাওয়া যায়। তাই কলকাতা থেকে ট্যুর প্ল্যান করলে এই জায়গাটা অনেকের কাছেই বেশ সুবিধাজনক। তবে আমরা আগের দিনই সেফ সাইডের জন্য অনলাইনেই বুকিং করেছিলাম। আমি রেড বাস অ্যাপ থেকে কলকাতা টু মায়াপুর এসি ভলভো টিকিট কেটেছিলাম, আর জনপ্রতি ভাড়া পড়েছিল প্রায় 255 টাকা। দেখতে দেখতেই আমাদের এসি ভলভো এসে পৌঁছে গেল। বাসটা দেখেই যেন এক্সাইটমেন্ট আরও অনেক গুণ বেড়ে গেল। চলো। উইকেন্ডে ট্রিপ প্ল্যান করছেন যারা, তারা চাইলে আগে থেকেই অনলাইন বুকিং করে রাখতে পারেন। এতে লাস্ট মোমেন্টে ঝামেলাও কম হয়। সকাল 7:30 নাগাদ এই বাসটি ছাড়ার টাইম। সবাই নিজের নিজের সিট নিয়ে বসে পড়লাম, আর শুরু হয়ে গেল আমাদের বহু প্রতীক্ষিত মায়াপুরের যাত্রা। বন্ধুরা, বাসটার এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি দারুণ ছিল। বাসের ভেতর সিসিটিভি সিকিউরিটি থেকে শুরু করে আরামদায়ক রিক্লাইনিং চেয়ার, মোবাইল চার্জ দেওয়ার জন্য পাওয়ার পয়েন্ট, সব রকম সুবিধাই ছিল। সবচেয়ে ভালো লেগেছে বাসটার পরিষ্কার পরিচ্ছন্নতা। পুরো এনভায়রনমেন্টটাই ছিল খুব
নিট অ্যান্ড কমফোর্টেবল। আর এই গরমের মধ্যে এসিটা তো একদম অসাধারণ কাজ করছিল। সত্যি বলতে জার্নিটার শুরু থেকেই বেশ প্রিমিয়াম ফিল দিচ্ছিল। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পেছনে ফেলে বাস এগোতে শুরু করলো এক শান্ত সুন্দর সফরের দিকে। এই যে শুনুন, একটু দাঁড়ান। আরে হ্যাঁ, আপনাদেরই বলছি, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই দেবমুভ ব্লগে আমি নিয়মিত নিয়ে আসি দারুণ দারুণ ট্রাভেল প্ল্যান, নতুন জায়গার এক্সপিরিয়েন্স আর অনেক ইনফরমেটিভ ব্লগ। কারণ একটা কথা তো আমরা সবাই জানি, বাঙালি মানেই ভ্রমণ প্রিয়। দেখতে দেখতেই প্রায় সকাল 11টা নাগাদ আমাদের বাস এসে পৌঁছালো কৃষ্ণনগরে। এখানে বাস কিছুক্ষণ দাঁড়ালো ব্রেকফাস্ট আর ওয়াশরুম ব্রেকের জন্য। এতক্ষণ জার্নি করার পর আমাদেরও অনেক খিদে পেয়ে গিয়েছিল। আর কৃষ্ণনগরে নেমে গরম গরম পুরি সবজি আর সঙ্গে সরভাজার লোভ কিন্তু একদমই সামলাতে পারলাম না। সকালের ঠান্ডা হাওয়া, রাস্তার ধারের দোকান আর ধোঁয়া ওঠা ব্রেকফাস্ট, পুরো মোমেন্টটাই যেন রোড ট্রিপের আসল ফিল এনে দিচ্ছিল। জলের বোতল বলবো একটা? না, প্রায় 20 মিনিটের একটা ছোট্ট ব্রেক নেওয়ার পর আবার আমাদের বাস ছুটতে শুরু করলো নিজের গন্তব্যের দিকে। হঠাৎই বাস একটা টার্ন নেওয়ার পর চোখের সামনে ভেসে উঠল বিশাল নীলাভ চন্দ্রোদয় মন্দিরের চূড়া। সত্যি বলতে সেই মুহূর্তটার অনুভূতি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে তাকে সামনে দেখতে পেয়ে মনটা এক অদ্ভুত শান্তি আর আনন্দে ভরে গিয়েছিল। দূর থেকেই মন্দিরটার সৌন্দর্য যেন আলাদা একটা আকর্ষণ তৈরি করছিল। ঘড়িতে তখন বাজে 11:35। একটা জিনিস আমাদের খুবই সুবিধা করে দিয়েছিল যে এই বাসটা সরাসরি 4 নম্বর গেট দিয়ে ইস্কন মায়াপুর চত্বরের ভেতরেই প্রবেশ করেছিল। ফলে বাইরে নেমেই আলাদা করে ট্রান্সপোর্ট খোঁজার ঝামেলা একদমই হলো না। পুরো ব্যাপারটাই অনেক ইজি হয়ে গেল। তারপর আমরা বাস থেকে নেমে প্রথমে গীতা ভবন এবং পরে গদা ভবনে গিয়ে রুমের খোঁজ নিলাম। কিন্তু শনিবার হওয়ায় কারণে ভিড় এতটাই বেশি ছিল যে কোথাও কোনো রুম খালি পাওয়া গেল না। তাই বাধ্য হয়ে আমরা 4 নম্বর গেট দিয়ে বাইরে বেরালাম। আর বেরোতেই চোখে পড়ল একদম সুন্দর প্রিমিয়াম ডিলাক্স ধরনের একটা হোটেল। দেখে তো প্রথম দেখাতেই বেশ ভালো লেগে গেল। হোটেলটির নাম ছিল নিকাদি। চলুন বন্ধুরা, এবার আপনাদের এই হোটেলের একটা ছোট্ট ট্যুর আর কমপ্লিট ডিটেলস দিয়ে রাখি। কারণ সত্যি বলতে মায়াপুরে একদিন বা উইকেন্ডে স্টের জন্য আমার মতে এই হোটেলটা হতে পারে একদম বেস্ট চয়েস। লোকেশন, রুমের কোয়ালিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা, শান্ত এনভায়রনমেন্ট সব মিলিয়ে পুরো এক্সপিরিয়েন্সটাই ছিল দারুণ কমফোর্টেবল। বিশেষ করে ফ্যামিলি নিয়ে এলে জায়গাটা আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগবে। হোটেলের রুমের জানলা দিয়ে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল বিশাল সুন্দর টেম্পল অব দ্য ভেদিক প্ল্যানেটোরিয়াম। সকালে বা বিকেলের আলোয় মন্দিরটার ভিউ সত্যি অসাধারণ লাগছিল। রুমে বসেই যেন মায়াপুরের শান্ত পরিবেশটা অনুভব করা যাচ্ছিল। আর যারা নিজেদের কার নিয়ে আসবেন তাদের জন্য এখানে রয়েছে খুব ভালো কার পার্কিংয়ের ব্যবস্থা।
হোটেলে ঢুকতেই প্রথমে একটা সুন্দর পরিষ্কার করিডোর চোখে পড়ল, আর সেই করিডোর দিয়ে একটু এগাতেই পাশাপাশি দেখতে পেলাম রুম 1 এবং রুম 2। আজকের জন্য আমরা এই দুটো রুমই বুক করেছিলাম, কারণ সবাই মিলে ফ্যামিলি ট্রিপ হওয়ায় একটু কমফোর্টেবল স্পেস দরকার ছিল। সামনেই ঢুকেই রুমটি ছিল সুন্দরভাবে সাজানো, সুগঠিত। একটা কিং সাইডের বেডও রাখা ছিল। সব থেকে ভালো জিনিস যেটা ছিল সেটা ছিল রুমের সামনেই সুবিশাল একটা জানলা, যেখান থেকে চন্দ্রোদয় মন্দির খুব পরিষ্কার দেখা যাচ্ছিল। এর সাথে প্রিমিয়াম টাইপের একটা আলমারি এবং সুন্দর সুগঠিত একটা ওয়াশরুম। দেখতে দেখতেই আমরা সবাই দুপুর 12:30-এর মধ্যেই রেডি হয়ে গেলাম, কারণ ইস্কন মায়াপুরের বিভিন্ন ভবনে মহাপ্রসাদ দুপুর 1টা থেকে পরিবেশন শুরু হয়ে যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, মহাপ্রসাদের কুপন কিন্তু সকাল 11:30-এর মধ্যেই কেটে নিতে হয়। তারপরে গেলে অনেক সময় আর কুপন পাওয়া যায় না, তাই যারা আসবেন তারা অবশ্যই এই টাইমিংটা মাথায় রাখবেন। আমাদেরও প্রথমে একটু সমস্যায় পড়তে হয়েছিল, তবে অনেক রিকোয়েস্ট করার পর অবশেষে যশোদান ভবনের 150 টাকার থালির কুপন আমরা পেয়েছিলাম। তাই আর দেরি না করে আজকের মহাপ্রসাদ খেতে আমরা রওনা দিলাম যশোদান ভবনের দিকে। আসলে যশোদান ভবন হলো গদা ভবনের একটা প্রিমিয়াম অংশ। এখানে রুম বুকিং হোক বা মহাপ্রসাদের ব্যবস্থা সবকিছুই মূলত গদা ভবন থেকেই পরিচালনা করা হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাধারণত এখানে স্টে না করলে যশোদান ভবনের মহাপ্রসাদ পাওয়া বেশ কঠিন। তাই আমরা কুপন পেয়ে সত্যি বেশ লাকি ফিল করছিলাম। শান্ত পরিবেশ, সুন্দর ব্যবস্থা আর সম্পূর্ণ সাত্বিক খাবারের জন্য জায়গাটার আলাদা একটা প্রিমিয়াম ফিল দেয়। যেহেতু এটা একটা প্রিমিয়াম ভবন, তাই এখানে ভিড়ও তুলনামূলকভাবে অনেক কম ছিল। পুরো পরিবেশটাই ছিল শান্ত, পরিপাটি আর খুবই ডিসিপ্লিন। এখানে মহাপ্রসাদ সম্পূর্ণ এসি ডাইনিং হলে টেবিল চেয়ারে বসিয়ে পরিবেশন করা হয়, যা এক্সপিরিয়েন্সটাকে আরও কমফোর্টেবল আর স্পেশাল করে তোলে। ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা, শান্ত পরিবেশ আর সুন্দর ব্যবস্থা সব মিলিয়ে সত্যি একটা প্রিমিয়াম অনুভূতি পাওয়া যাচ্ছিল। সত্যি বলতে বন্ধুরা, আমার তো একেবারের জন্য মনে হচ্ছিল না যে আমি কোনো সাধারণ ইস্কন মায়াপুর ভবনের মহাপ্রসাদ খেতে এসেছি। পুরো জায়গাটাই এতটাই সুন্দর, শান্ত আর প্রিমিয়াম ফিল দিচ্ছিল যে এক্সপিরিয়েন্সটা একদম আলাদা লাগছিল। চারপাশের পরিবেশ, সুন্দর ডাইনিং অ্যারেঞ্জমেন্ট আর ভক্তিময় অ্যাটমসফিয়ার সব মিলিয়ে মনটাই ভালো হয়ে যাচ্ছিল। আর দেখতে দেখতেই আমাদের মহাপ্রসাদের থালি এসে হাজির হলো টেবিলে। তখন তো আর অপেক্ষা করাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। পরের পর্বে আপনাদের দেখাবো ইস্কন মায়াপুরের অসাধারণ সন্ধ্যা আরতি, গোবিন্দ দাসের ডিনারের এক্সপিরিয়েন্স আর পরের দিন গদা ভবনের মহাপ্রসাদের দারুণ কিছু মুহূর্ত। তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্টই আমাদের আরও নতুন নতুন ব্লগ বানানোর অনুপ্রেরণা দেয়। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো জার্নিতে পরের এপিসোড 2-তে।